বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের আমাটির ভেপু যে গল্পের আমি প্রত্যেকটি অধ্যায় ধরে আলোচনা করছিলাম, তার আজ একটি নতুন অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। আজকের অধ্যায়ের নাম হলো হলুদ বনে বনে। চলো তাহলে শুরু করা যাক। গ্রামের বারোয়ারি পূজা যখন আসলো, মানে বারোয়ারি পূজার যখন সময় আসলো, তখন গ্রামের একজন ব্যক্তি বৈদ্যনাথ মজুমদার চাঁদার যে রসিদ বই হয়, তোমরা নিশ্চয়ই দেখেছো পূজা উপলক্ষে চাঁদার যে রসিদ বই কাটা হয়, সেই রসিদ বই নিয়ে মজুমদার মহাশয় প্রত্যেক বাড়ি বাড়ি যেতে লাগলো। হরিহরের বাড়ি যখন চাঁদা কাটতে গেল, চাঁদা কাটতে গিয়ে তিনি 1 টাকা চাঁদা ধার্য করেছিলেন, কিন্তু 1 টাকা চাঁদা দেওয়া কি হরিহরের পক্ষে সামর্থ্য, মানে তার কি সামর্থ্য আছে? তাই হরিহর বলেছিল, না খুড়োমশাই, এবার 1 টাকা দেওয়ার মতো সামর্থ্য আমার নেই। বৈদ্যনাথ মশাই বলিলেন যে, না হরিহর, এবার আমরা নীলমণি হাজরার দল নিয়ে আসব। মানে যাত্রাপালার নিশ্চয়ই তোমরা নাম শুনেছো, যাত্রাপালার বিভিন্ন দল হয়, সেরকম একটি যাত্রাপালার দল হলো নীলমণি হাজরার দল। সেটি তখনকার সময় বিখ্যাত যাত্রার দল ছিল। সেই নীলমণি হাজরার দল এবার নিয়ে আসা হবে, সেজন্য প্রত্যেকের কাছে বেশি বেশি চাঁদা ধার্য করা হচ্ছে। এদিকে চড়কের আর বেশি তো দেরি নেই। গাজনের সন্ন্যাসীরা প্রত্যেক বাড়ি বাড়ি যেতে শুরু করেছে। গাজনের সন্ন্যাসীরা যখন প্রত্যেক বাড়ি বাড়ি যাচ্ছিল, তখন তাদের সাথে দুর্গা ও অপু নাওয়া খাওয়া বাদ দিয়ে পেছন পেছন ঘুরতে থাকলো, মানে তাদের পেছন পেছন ঘুরতে থাকলো। প্রত্যেকটি বাড়িতে যখন গাজনের সন্ন্যাসীরা যাচ্ছিলেন, তখন তাদেরকে কেউ কাপড়, কেউ বিভিন্ন জিনিস দিচ্ছিল। এছাড়াও কেউ ঘোড়া দেয়, কেউ 2 পয়সা চাল দেয়, ইত্যাদি বিভিন্ন জন বিভিন্ন কিছু তাদের উপহার দেয়। দেখো, পাড়ার প্রত্যেক বাড়িতে সেই গাজন সন্ন্যাসীর দল গেলে পরেও অপুদের বাড়িতে কেউ আসে না, কারণ তারা তো গরিব, তাদের দেবার মতো কোনো সামর্থ্য নেই। 10-12 দিন সন্ন্যাসী নাচনের পর তারপর একদিন নীল পূজার সময় চলে আসলো। দেখো, নীল পূজার দিন বিকেল বেলা সন্ন্যাসীরা একটি খেজুর গাছে কাটা ভাঙতে যায়। এই কথাটি দুর্গা জানিয়েছিল, মানে সবাই জানে অপুকে দুর্গা জানিয়েছিল। দুর্গা এসে খবর দিয়েছিল, প্রতি বছর যে খেজুর গাছটিতে কাটা ভাঙতে যাওয়া হয়, সেই গাছটিতে এবার আর কাটা ভাঙতে যাওয়া হবে না, কারণ সন্ন্যাসীরা নদীর ধারে অন্য একটি গাছকে তারা চিহ্নিত করে রেখেছিল যে এবার এই গাছটি থেকে আমরা কাটা ভাঙবো। যখন কাটা ভাঙতে যায়, পাড়ার সকল ছেলে মেয়েরা তাদের পিছন পিছন সেই নদীর ধারের গাছটার কাছে গিয়ে উপস্থিত হয়। কাটা ভাঙা হয়ে গেলে প্রত্যেকটি ছেলে মেয়ে একবার করে সেই চড়ক তলায় এসে দেখে যায়। খেজুর গাছ থেকে যে ডালপালাগুলা কেটে নিয়ে আসা হয়েছে, সেই খেজুরের ডালপালাগুলো দিয়ে তারা ঘর বানিয়েছে নতুন করে, সেই চড়ক যেখানে হবে সেই জায়গাটিতে। আর তাছাড়াও সেখানে যে জঙ্গল ছিল, সেই জঙ্গলটি পুরোপুরি কেটে পরিষ্কার করে দেওয়া হয়েছে। চড়ক যেখানে পূজা হয়, মানে যেখানে খেজুর গাছের কাটা দিয়ে ঘর বানানো হয়েছে, সেখানে ভুবন মুখুজ্জের বাড়ির 3 জন ছেলে মেয়ে, রানু, পুটি, টুনু, এদের সাথে দুর্গাদের দেখা হয়। দেখো, সেজ ঠাকুরানের একটি কড়া শাসন আছে, যে তিনি বলে দিয়েছেন দুর্গা এবং অপুদের মতো তোমরা টোটো করে এদিক ওদিক ঘুরে বেড়াবা না, তোমাদেরকে একটুখানি যাবার সময় দেওয়া হচ্ছে, তোমরা যাবে চড়ক গাছের ওখান থেকে ঘুরে তারপর আবার বাড়ি চলে আসবে। কোথাও এক্সট্রা ভাবে, মানে অতিরিক্ত কোথাও বেড়াতে যাবে না দুর্গার মতো। টুনু
তখন তাদের বলল, জানিস আজকে রাত্রে সন্ন্যাসীরা শ্মশানে যাবে মরা জাগিয়ে তুলতে। মানে চড়ক পূজার আগের দিন মরা জাগাতে হয় নাকি, এটাই সেখানকার নিয়ম। রানু বলিল, তা কি আমরা জানি না? একজন মরা হবে, তাকে নিয়ে যাবে শ্মশান তলায়, তাকে ছাতিম তলায় নিয়ে যাওয়ার পর যেহেতু সে মারা যাবে, তারপর আবার তাকে বাঁচিয়ে তোলা হবে। এছাড়াও ছাতিম তলা থেকে মরার মাথা, এছাড়া বিভিন্ন হাড় ইত্যাদি দ্রব্য মন্ত্র তন্ত্র জপ করে সেই চড়কের ওখানে নিয়ে আসা হবে। দুর্গা তখন সেই মুখুজ্জ বাড়ির ছেলে মেয়েদের বলল, সেই যে মন্ত্রটা মানে ছড়াটা তারা আওড়ায়, মানে ছড়াটা যে করে, সেই ছড়াটি আমি জানি, শুনবি তোরা? তখন দুর্গা সবার অনুমতি নিয়েই ছড়াটি বলতে থাকে। ছড়াটি ছিল এরকম: স্বর্গ থেকে এলো রথ, নামলো খেতু তলে, 24 কোটি বাণ বর্ষা শিবের সঙ্গে চলে। সত্য যুগের মরা আর আওল যুগের মাটি, শিব শিব বল রে ভাই, ঢাকে দাও কাঠি। এটা হলো সেই কবিতা। দুর্গা একাই হেসে বলে, কেমন হলো? তারপর বলে যে বেশ চমৎকার হলো, মানে নিজেই বলল। এছাড়াও বলে, এবার গোষ্ঠ বিহারের পুতুল হয়েছে নীলুদা। দুর্গা দাশু কুমোরের বাড়িতে গিয়ে সেটা দেখে এসেছিল। পুটি জিজ্ঞেস করলো, সত্যিকারের মরার মুন্ডু নিয়ে আসে দিদি? বলল, সত্যি না তো কি? তখন দুর্গা বলল, তোর যদি বিশ্বাস না হয় তাহলে রাত্রিবেলা আসিস শ্মশানে, দেখতে পাবি। চল ভাই অপু, এখানে বেশিক্ষণ থাকাটা ঠিক নয়, আজকের রাত ভালো না। অপু জিজ্ঞেস করলো, কেন ভালো নয় রানু দিদি? কি হবে আজকে রাত্রে? রানু দিদি কিচ্ছু বললো না তাকে, শুধু বলল, চল তাড়াতাড়ি বাড়ি, আজকের রাত মোটেই ভালো নয়। অপুকে এতবার বলা সত্ত্বেও অপু কিন্তু গেল না, অপু সেখানে থেকে গেল। দুর্গা রানুদের সঙ্গে বাড়ি চলে গেল। এদিকে মেঘ ঘনীভূত হয়ে আসলো, চারিদিক অন্ধকার হয়ে গেল। তারপর যখন অপু একা একা বাড়ি ফিরছিল, একটি জনপ্রাণী নাই রাস্তায়। তাছাড়াও যে গল্পগুলো রানু দিদি এবং অন্যান্যদের কাছে শুনেছিল, সেগুলি শুনে অপুর প্রচন্ড ভয় করতে লাগছিল। মোড়ের বাঁশবনের কাছে যখন অপু এসে পৌঁছলো, তখন তার মনে হলো কিসের যেন একটা পচা গন্ধ সে সেখানে পাচ্ছে। ভয়ে অপু দ্রুত পদে মানে তাড়াতাড়ি সেখানে পা চালিয়ে চলতে লাগলো। আর তার কপালটা খুব ভালো, একটু বাদেই ন্যাড়ার ঠাকুমার সাথে তার দেখা হয়ে গেল। ন্যাড়ার ঠাকুমা নীল পূজার নৈবেদ্য হাতে সেই চড়ক পূজার সেখানে যাচ্ছিল। অপুর ভাগ্য ভালো, তার সাথে দেখা হয়ে গেল। অপু প্রথমে চিনতে পারছিল না, পরে চিনতে পেরেছিল। চিনতে পেরে ঠাকুমাকে জিজ্ঞেস করলো, আচ্ছা ঠাকুমা, এই যে গন্ধটা, এই গন্ধটা কিসের? তখন ঠাকুমা বলল, ওই যে ওরা আজকে বেরিয়েছে না, ওই বেরোনোর ফলেই আজকে অদ্ভুত অদ্ভুত সব গন্ধ পাওয়া যাবে। অপু তখন ঠাকুমার কাছে জিজ্ঞেস করলো, কারা বেরিয়েছে ঠাকুমা? ঠাকুমা বলল, ওই যে শিবের দল বেরিয়েছে, আজকে সন্ধ্যাবেলা ওদের নাম করতে নেই, রাম 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 রাম, মানে এটা বলল। এসব কথা শুনে তো অপুর গায়ে কাঁটা দিয়ে উঠলো। একে তো ভূতের ভয়, তার মধ্যে সেই যে শিবের দলপল ইত্যাদি বেরিয়েছে, তারা মন্ত্র তন্ত্র ইত্যাদি বিভিন্ন কিছু করছে। এত কিছুর মধ্যে অপুর গা যেন শিহরিত হয়ে উঠল। অপু তখন ঠাকুমাকে জিজ্ঞেস করলো, আচ্ছা ঠাকুমা, আমি এখন একা একা কিভাবে বাড়ি যাব? ঠাকুমা বলল, তুমি এত রাত্রে কেনই বা আছো এখানে? আর তোমার তো এখানে একা একা আজকে রাত্রে অন্তত বেরোনো উচিত হয়নি। আচ্ছা ঠিক আছে, তুমি থাকো, আমি তোমাকে
এগিয়ে দিয়ে আসব। বারোয়ারি তলায় ঘাস যে ছিল সেই ঘাস চেঁচে ফেলে সেখানে শামিয়ানা টাঙ্গানো হয়েছে, মানে যাত্রার দল এসে সেখানে থাকবে, সেখানে তাঁবু টাঙ্গানো হয়েছে। যাত্রার দল যেহেতু সেখানে এসে থাকবে আর যাত্রার দল যেহেতু গরুর গাড়িতে করে আসবে, তাদের একটু সময় লাগবে বৈকি। সকালবেলা আসার কথা ছিল, কিন্তু বিকেল গড়িয়ে গেলেও যাত্রার দল কিন্তু এসে পৌঁছয়নি এখনো। আর এদিকে অপুর তো স্নান খাওয়া দাওয়া ইত্যাদি সব লাটে উঠে গেছে। শয়নে স্বপনে সব সময় যেন সে ভাবতে থাকে যাত্রা হবে, যাত্রা হবে, আমি যাত্রা দেখব। সব সময় এসব কিছু ভাবতে গিয়ে সে সব কিছু পরিত্যাগ করছে, ঘুম পর্যন্ত ছেড়ে দিয়েছে। দুর্গা চুপি চুপি গিয়ে তাদের সজ্জা এবং বিভিন্ন যে কারুকার্য সেগুলি দেখে আসে এবং সেগুলি গল্প করলো। অপুর বারবার মনে হয় যে পঞ্চানন তলায় অপু সারাক্ষণ কড়ি খেলে, যেই পঞ্চানন তলায় অতটা জাঁকজমক থাকে না, সেই পঞ্চানন তলায় নীলমণি হাজরার দল যাত্রা করতে আসবে, সেখানে জমজমাট একটা পরিবেশ সৃষ্টি হবে। অদ্ভুত একটা ব্যাপার। হঠাৎ অপু শুনতে পায় আজকে বিকেলেই সেই নীলমণি হাজরার দল এসে পৌঁছাবে। বুকের রক্ত যেন ঝলাত করে ওঠে অপুর। কুমোর পাড়ার মোড়ে দুপুর থেকেই সেই ছোট ছোট ছেলেপেলের দল গরুর গাড়ি আসার অপেক্ষা করতে থাকে। সন্ধ্যার একটু আগে দু একটা গরুর গাড়ি অপুর চোখে পড়ল সেই জায়গাটিতে। সব যেন সাজের বাক্স, মানে তারা যে সজ্জা করবে, মানে সাজবে, সেই সাজার বাক্স ভর্তি বোঝাই গরুর গাড়ি। 1 2 3 4 5 মানে 5টা গরুর গাড়ি এসে তাদের সামনে থামলো। সাজের যে গরুর গাড়িগুলো ছিল তার পেছন পেছন কিছু কিছু লোক হেঁটে হেঁটে আসছিল, কারো হাতে জুতো, কারো মানে বিভিন্ন জন বিভিন্ন ভাবে আসছিল। অপু এদের মধ্যে একজনকে দেখিয়ে বলল, এটা মনে হয় রাজা সাজে, বুঝলি তো। আকাশে বাতাসে আনন্দের রং যেন ছড়িয়ে যেতে থাকলো। অপুর বাবা কি যেন একটা লিখছিল দাওয়ায় বসে, অপু এসে সেই লেখাটা দেখতে থাকলো। অপু তার বাবাকে এসে বলল, বাবা সাজ একেবারে 5 গাড়ি এসেছে, কি সুন্দর লাগছে আমার দেখতে। হরিহর তার শিষ্য বাড়ির উদ্দেশ্যে বালির কাগজের উপর কবজ লিখছিল, মানে কবজ পড়ে দিচ্ছিল। যখন অপু গিয়ে তার বাবাকে বলল সাজ এসেছে, তখন হরিহর বলল, কিসের সাজ খোকা? অপু তো যেন অবাক হয়ে পড়ল। চারিদিকে এত মহা সমারোহ, এত হইহট্টগোল, আর তুমি জানো না পাড়ায় কিসের সাজ এসেছে? আর বাবা যেহেতু কিছুই জানে না, সে বাবাকে নিতান্তই কৃপার পাত্র হিসাবে বিবেচনা করলো। আর সেদিন তো রাত মোটামুটি হয়ে গেল। পরদিন যখন সকাল হলো, সকালে উঠেই অপুকে পড়তে বসতে হলো। কিন্তু পড়তে বসতে কি আর মন বসে? অপু তার মাকে যেন বারবার বলতে থাকলো, সবাই চলে গেছে ওদিকে দেখতে, আর আমি এখন পড়তে বসবো? এক্ষুনি যদি যাত্রা আরম্ভ হয়ে যায়। তার বাবা বলল, পড়তে বসো, এখন কোনো যাত্রা শুরু হবে না। যখন যাত্রা শুরু হবে ঢোল বাজবে, ঢোলের আওয়াজ যদি পাও তখন যেও দেখতে। হরিহর নিজের কাজে প্রায় সময়েই এখন বিদেশে থাকে, মানে বাইরে থাকে উপার্জনের জন্য। যতটুকু সময় বাড়িতে থাকে ছেলেকে যেন চোখের আড়াল করতে চায় না। যেহেতু অপুকে বাইরে যেতে দেয়নি, তাই অপুর অভিমানে চোখে যেন জল চলে আসতে থাকলো। সে শুভঙ্করী সুর টানা টানা করে বলতে শুরু করলো, মাস মাহিনা যার যত
দিন তার পরে কত। সকালবেলা যাত্রা বসে না, ও বেলা বসবে, এই খবরটা অপুর কাছে আসে। যাই হোক, অপু একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে, কিন্তু মায়ের কাছে গিয়ে নালিশ করে, মা জানো, বাবা আমাকে সকালবেলা এভাবে পড়াতে বসিয়ে অত্যাচার করেছে। সর্বজয়া বাধ্য হয়ে হরিহরের কাছে এসে বলে, দাও না গো ছেড়ে, ছেলেটাকে যাক একটু দেখতে, বছর গন্ডার দিন একটু আনন্দ ফুর্তি করুক। সারা বছর তো বাড়িতে থাকো না, একটা দিন এসেছো, ছেলেকে পড়তে বসিয়ে যেন মহাবিদ্বান বানিয়ে ফেলবে, ছেড়ে দাও যাক ওখানে। অবশেষে অপু ছুটি পায়, সারা দিন তার ওখানে কাটে। বিকালে যখন যাত্রা শুরু হবে তার ঠিক কিছুক্ষণ আগে অপু বাড়িতে খেতে আসে। অপু বাড়িতে এসে দেখে তার বাবা কবজ লিখছিল। অন্য দিন হলে পরে অপুকে এই সময়টিতে তার বাবার কাছে পড়তে বসতে হতো। এদিকে দুর্গাও বাড়িতে ছিল। দুর্গা অপুকে বলে, ভাই একটু বল না, আমিও যাব ওখানে দেখতে। অপু বলল, মা দিদিও আসুক না আমার সাথে ওখানে যাত্রা দেখতে, মেয়েদের জায়গাটা আলাদাভাবে চিক দিয়ে ঘিরে রেখেছে, দিদি সেখানে বসবে। মা তখন বলে, এখন থাক, ও বাড়ির মেয়েরা যখন যাবে আমিও যাব তাদের সাথে, দুর্গা তখন আমাদের সাথে যাবে। অপু যখন বারোয়ারি তলায় যাচ্ছিল তখন দুর্গা তার পেছন থেকে তাকে ডাক দেয়, বলল, শোন অপু। অপু কাছে আসাতে বলল, হাত পাত। অপু যখন হাত পাতলো, সেই ফাঁকা হাতের মধ্যে দুর্গা দুটি পয়সা দিয়ে বলল, মেলায় যাচ্ছিস, ওখানে গিয়ে 2 পয়সার মুরকি কিনে খাস, আর যদি লিচু বসে লিচু কিনে খাস। আসলে কয়েকদিন আগে অপু চুপি চুপি এসে দুর্গাকে জিজ্ঞেস করছিল, দিদি তোর পুতুলের বাক্সে 2টি পয়সা আছে? দুর্গা জিজ্ঞেস করছিল, কি করবি পয়সা দিয়ে? অপু তখন বলেছিল, লিচু খাবার ইচ্ছা হয়েছে, লিচু কিনে খাবো। সেজন্যই হয়তো দুর্গা অপুকে এই 2 পয়সা দিয়েছিল, যে যদি লিচু সে পায় যেন লিচু কিনে খায়। আসলে বৈষ্ণবদের বাগানে ওই মালিকরা মাচা বেঁধেছে, সেখানে তারা অনেক থোকা থোকা লিচু পেরেছে। 1 পয়সায় 6টা লিচু তারা বিক্রি করে। এই এত বড় বড় সিঁদুরের মতো রং লিচুগুলোর সাধন কিনলো, সতু কিনলো, সেটি দেখছিল অপু, এবং তখন তার লিচু খাবার বাসনা মনে জেগেছিল। সেজন্যই সে বলেছিল, পয়সা আছে দিদি। দুর্গার বাক্সে সেদিন কোনো পয়সা ছিল না, সেজন্য অপুকে সে কিছুই দিতে পারেনি। অপু বিষণ্ণ মুখে সেখান থেকে ফিরে গেলে দুর্গার ভীষণ খারাপ লেগেছিল সেদিন। তাই কাল বিকেলে দুর্গা চড়ক দেখার নাম করে বাবার কাছ থেকে 2টি পয়সা চেয়ে রেখেছিল, এবং সে মনে মনে ভেবেই রেখেছিল সেটি অপুকে দেবে। সোনার ভাটার মতো তার ভাইয়ের মুখটা, তার ভাইয়ের আবদার সে রক্ষা না করতে পারলে তার ভীষণ খারাপ লাগে। অপু সেই যাত্রা দলের ওখানে চলে গেলে তার মা স্নানঘাট থেকে ফিরে এসে দুর্গাকে বলল, যা তো দুর্গা, রানুদের ওখান থেকে 2টো গন্ধ ভাদালির পাতা তুলে নিয়ে আয় তো। দুর্গা তখন গন্ধ ভাদালির পাতা খুঁজতে যায়, এবং গন্ধ ভাদালির পাতা খুঁজতে গিয়ে সে মনে মনে একটি ছড়া আওড়াতে থাকে। পিসিমার মুখ থেকে শোনা সেই ছড়াটি হলো, হলুদ বনে বনে নাক ছাবিটি হারিয়ে গেছে, সুখ নেইকো মনে। দেখো, এ পর্যন্তই ছিল এই হলুদ বনে বনে যে অধ্যায়টি, সেটির আলোচনা আমি পুঙ্খানুপুঙ্খ আলোচনাই করে দিয়েছি। আজ তাহলে এ পর্যন্তই। পরবর্তীতে আমরা রাজপুত্র অজয় নামে যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। আজ তাহলে এটুকুই।